ভারত সরকারের কৃষি মন্ত্রক ও দূরদর্শন শান্তিনিকেতন নিবেদিত কৃষি দর্শন অনুষ্ঠানে আপনাদের স্বাগত জানাই। আজকে কৃষি দর্শনের আসর একটু অন্যরকম। আগে দু এক কথা বলি, তারপরে বুঝতে পারবেন আপনারা নিজেরাই যে কী নিয়ে আজকের আলোচনা। আমরা কথাই বলি, আমাদের মন খারাপ থাকে যেদিন প্রকৃতি বিরূপ থাকে, আবার আমাদের মনে অনেক আনন্দ জমা হয় যেদিন প্রকৃতি ঝকঝকে। প্রকৃতি বা প্রাকৃতিক সম্পদের সঙ্গে আমাদের মন, সেই সঙ্গে স্বপ্নগুলো না জুড়ে জুড়ে যায়। তো এই স্বপ্নগুলোকে বাস্তবায়িত করতে গিয়ে আমরা কিন্তু অনেক সময় প্রকৃতিকে খুব কড়া আঘাত দিয়ে কষ্ট দিই। এই কষ্ট যাতে না হয় বা আমরা আগামী দিনে প্রকৃতিকে বাঁচিয়ে ভালোবেসে যেন চলতে পারি, সে নিয়ে এবছরের বিশ্ব পরিবেশ দিবসের স্লোগানটি চমৎকার। স্লোগানটি বলছি, 7 বিলিয়ন ড্রিমস, 1 প্ল্যানেট, কনজিউম উইথ কেয়ার। আজকে আমরা এটা নিয়ে বিস্তারিতভাবে আলোচনা করব। আমাদের সঙ্গে আছেন অধ্যাপক মলয় মুখোপাধ্যায়, বিভাগীয় প্রধান, ভূগোল বিভাগ, বিশ্বভারতী, ও শ্রীকান্ত মণ্ডল, প্রজেক্ট ইনচার্জ, বোলপুর মানবজমিন। দুজনকেই নমস্কার ও স্বাগত জানাই আমাদের আজকের এই আলোচনায়। মলয়দার কাছে প্রথমেই যেটা আমার খুব জানতে ইচ্ছে করছে, এই যে স্লোগানটি, এটা কতটা প্রাসঙ্গিক বা যুক্তিযুক্ত বলে আপনার মনে হয়? আমরা সভ্যতার হাত ধরে এগিয়ে চলেছি এবং মাঝে মধ্যে আমরা ভাবতে শুরু করেছি যে আমরা ঠিক পথে এগোচ্ছি কিনা। সেই জন্যে একটা স্লোগানের মূল বিষয়টা উঠে আসছে যে 1 প্ল্যানেট, কনজিউম উইথ কেয়ার। আমরা বুঝে ফেলেছি যে পৃথিবী আমাদের একটাই, যদি আমরা ঠিক মতন ব্যবহার না করতে পারি তাহলে আমাদের সভ্যতা যেভাবে এগিয়ে চলেছে, আমাদের জীবনযাত্রা যেভাবে আমরা ছবি আঁকছি, সেটা কোনোদিন একটা সময় গিয়ে আঘাত পাবে। আমার মনে হয় খুব যথার্থ একটা স্লোগান, যাকে আমাদের সকলের মেনে চলা উচিত বা মাথায় রাখা উচিত। যে কোনো পরিকল্পনা করার আগে এইটা যদি আমাদের মাথার মধ্যে থাকে, তাহলে দেখব যে আমাদের সেই পরিকল্পনা বাস্তবায়িত হবে এবং আগামী দিনের জন্য একটা সুন্দর জায়গা রেখে যাবে। শ্রীকান্তদার কাছে একটু আসি, যে মলয়দা বললেন যে কথাটা, সেই রেশ ধরেই আপনারা তো নানান ধরনের কাজকর্ম করেন। এই যে স্লোগান, শুধু কি এটা কি আজকেই ভাবার সময়, নাকি অনেক দিন ধরেই আপনারা ভেবেছেন এবং সেগুলিকে বাস্তবায়িত করছেন? এই স্লোগানটা শুধু আজকের জন্য নয়, এটার অনেক সুদূর প্রসারী দিক আছে। দুম করে আজকে 5ই জুন বিশ্ব পরিবেশ দিবস, আজকের জন্যই আমরা এটুকু ভাববো, এটা ঠিক নয়। এর জন্য পরিকল্পনা দরকার। আমরা যেমন সন্তানকে মানুষ করার জন্য আমরা পরিকল্পনা করি, তাকে শিক্ষা দেওয়ার জন্য, তার কোথায় পড়াবো, কিভাবে তাকে তার জীবনটা গঠন করবো, একটা পরিকল্পনা করি। আমাদের চাষের জন্য যেমন আমাদের ছোট ছোট কৃষক বন্ধুরা পরিকল্পনা করে, কবে লাগাবে, বীজ লাগাবে, কবে নিড়ানি দেবে, কবে সেচের ব্যবস্থা করবে, তারপরে তার ভালো ফসল উঠে আসবে। আমরা এই যে কনজিউম উইথ কেয়ারের কথা বলা হচ্ছে, আমরা যদি ঠিকভাবে পরিকল্পনা না করি, তাহলে মনে হয় আমাদের এই পৃথিবী বা আমাদের এই যে পরিবেশ, আমরা তাকে ঠিক রাখতে পারবো না। ঠিক রাখতে বলতে অর্থাৎ আমাদের মতো করে যেন একটু থাকে, অর্থাৎ পরিবেশের যে ভারসাম্য অন্যদিকে যাচ্ছে, সেটার দিকে যদি আমরা নজর না রাখি, আমরা যদি জলের ব্যবহার বলি, আমরা যদি পেস্টিসাইডের ব্যবহার বলি, আমরা যদি কেমিক্যাল ফার্টিলাইজারের ব্যবহার বলি, আমরা সেটা যদি পরিকল্পনা মাফিক না করি, বা এই সারগুলোকে বা এই পেস্টিসাইডগুলোকে অন্যভাবে ব্যবহার করার পরিকল্পনা না করি, তাহলে আমরা ঠিক জায়গায় পৌঁছাতে পারবো না। সেই জন্য একটা সুদূর প্রসারী আমাদের যদি পরিকল্পনা না থাকে, আমরা কিন্তু সঠিকভাবে আমরা এগোতে পারবো না। সেই জন্য আমাদের একটা পরিকল্পনা দরকার, যেটা আমরা ঠিকভাবে নিয়ে যেতে পারবো। মলয়দাকে যেটা আমার বলতে ইচ্ছে করছে, বা আপনার কাছ থেকে অনেক অভিজ্ঞতা, আপনার নানান দেশ আপনি ঘোরেন, বিভিন্ন জায়গায় যান, এবং সেই দেশগুলোর পরিপ্রেক্ষিতে যখন আমরা ভারতবর্ষের দিকে তাকাই, তখন আমাদের এখানে যে প্রাকৃতিক সম্পদগুলো আছে, প্রথমেই আমাদের যে বন সম্পদ আছে, তার ব্যবহারটা কি সঠিকভাবে হয়? আমাদের একটা দেখার চোখটাকে পাল্টাতে হবে। এই যে বন আমাদের সত্যি একটা গভীর সম্পদ,
কিন্তু একে যদি আমরা ঠিক মতন ব্যবহার করতে না পারি, আসলে আমাদের যে আদি বনাঞ্চল ছিল তার যে একটা রূপ ছিল, তার যে একটা অর্থনৈতিক গুরুত্ব ছিল, সেই দিকটাকে মাথায় না রেখে যদি মুনাফাটাই সবসময় আমরা বেশি জোর দিই মুনাফাতে, তাহলে দেখা যাবে যে বনের যে একটা প্রয়োজনীয়তা আছে পরিবেশ একটা ভারসাম্যতায়, সেটাকে আমরা কিন্তু ভুলে যেতে শুরু করেছি। এবং পরবর্তীকালে যখন আমরা দেখছি যে এই যে পরিবেশ ভারসাম্যের জন্য বনের একটা ভূমিকা আছে, তখন আমরা খুব তাড়াহুড়ো করে নতুন নতুন জায়গায় বন সৃজন করছি, বিভিন্ন পরিকল্পনা গ্রহণ করছি, যৌথ বন সংরক্ষণ কমিটি তৈরি করছি, কিন্তু দেখতে পাচ্ছি যে বনের যে আসল যে রূপটা, সেই রূপটা থেকে আমরা বিচ্যুত হয়ে গেছি। এবং যে বনের সঙ্গে আমরা পরিচিত ছিলাম, যে বনভূমি ভারতবর্ষের মানচিত্রকে সুন্দর করে রেখেছিল, তাকে পাল্টে নিয়ে একটা মুনাফা ভিত্তিক একটা বনসৃজন করছি, যেটা কিন্তু পরিবেশের একেবারে পরিপন্থী। আমার মনে হয় আমাদের নতুন করে ভাবা উচিত এবং বনটাকে, এই বনভূমিকে একেবারে সেই আদিম রূপের মধ্যে নিয়ে যাওয়া খুবই সহজ ব্যাপার। আমাদের স্থানীয় যে গাছপালা তাকে গুরুত্ব দিয়ে এবং বিদেশি গাছপালাকে গুরুত্ব না দিয়ে যদি করতে পারি, আমার মনে হয় শ্রীকান্তবাবু আমাকে সমর্থন করবেন, কারণ গ্রামের মানুষরা কিন্তু সবাই এই কথাই বলছে, আমাদের সেই সব গাছকে ফিরিয়ে দাও। আমরা মুনাফার থেকে সরে আসতে চাই, আমরা কিন্তু চাই যে একটা আসল বনভূমি, যেখানে আমাদের জীবিকার সঙ্গে রোজের সকাল রোজের সন্ধ্যা একটা জড়ানো ছিল। খুব সুন্দর একটা কথা বললেন যে রোজের সকাল রোজের সন্ধ্যা জড়িয়ে ছিল। এই যে ছিল বলছেন, যে কথাটা দিয়ে আমি শুরু করেছিলাম, যে আপনি বিদেশে যান প্রচুর, সেখানে সচেতনতাটা কীরকম দেখেন, বা আমাদের দেশে এই যে বনজ সম্পদ নিয়ে যেটা আপনি বলছিলেন, যেটা গাফিলতি কাজ করে, সেটা কি কোনোভাবে কি আটকানো যায়, বা আমরা আরও কি করে নিজেদেরকে নিয়ে ভাবতে পারি, বা এই বনজ সম্পদের ব্যবহারটাকে সঠিক করতে পারি? এই যে আমাদের স্লোগানটা হয়েছে 2015-তে, এর মধ্যে কিছুটা ইঙ্গিত লুকিয়ে থাকতে পারে, এবং যারা পরিকল্পনা করবেন তারা যদি এই স্লোগানটাকে একটু জোর দেন বা একটু বিবেচনা করেন, তাহলে কিন্তু ওইভাবেই আসতে হবে ফিরে, যে আমার গ্রামের পুকুর, গ্রামের মাঠ, গ্রামের জঙ্গল, গ্রামের রাস্তা, আমরা তো ভালো ছিলাম। এইটাকে পাল্টাতে গিয়ে উন্নয়নের নাম ধরে একটা নকলধারী একটা জঙ্গল, নকলধারী একটা পুকুর তৈরি করে কিন্তু যে আমাদের কাঠামো ছিল, যে একটা যে গ্রামীণ কাঠামো, যাতে কিন্তু সবাই খুব আনন্দে থাকতেন এবং মেতে থাকতেন তার পরিবেশকে নিয়ে, সেখান থেকে বিচ্যুত হয়েছে। বিভিন্ন জায়গায় দেখেছি আমি বিদেশে, তারা স্থানীয় গাছের উপর এত গুরুত্ব দেন, তাকে এত সম্মান দেন, সেইটা বোধহয় আমাদের এখান থেকে আমরা সরে আসছি। আমার মনে হয় যে যদি আমরা যে পরিকল্পনা গ্রহণ করছি, তাতে বিদেশি ঢং থেকে সরে এসে স্বদেশি যদি পুরনো প্রথায় চলে আসতে পারি, কারণ আমাদের বনদেবী পূজা আছে, বনের মধ্যে জেহের থান আছে, এই জায়গাগুলোকে কিন্তু আবার আলোকিত করতে হবে এবং তাদের উৎসাহিত করতে হবে। তাহলেই হয়তো সেই পুরনো দিনের জঙ্গল, আমরা ইমপ্যাক্ট অ্যাসেসমেন্ট যেটা করি এনভায়রনমেন্টের, তাতে দেখতে পাচ্ছি যে অর্থনৈতিক ইমপ্যাক্ট অনেক বেশি পড়ছে, কিন্তু পরিবেশের যে ইমপ্যাক্ট অনেক দূরে চলে যাচ্ছে। আমরা, আপনি কি বলবেন আপনার কাছে? ঠিকই, অন্যভাবে যদি আমরা এই জঙ্গলের কথা মলয়দা বলেছেন, আমরা এই জঙ্গল কৃত্রিমভাবে তৈরি করছি, কিন্তু আমরা ভুলে যাচ্ছি যে আমাদের যে জঙ্গল যে কথাটা, বন যে কথাটা, সেইটা বাস্তবিক অর্থে কৃত্রিমভাবে সেই ভাবনাটার জায়গায় নেই। আমরা একটু আগেই আমাদের সামনেই যে ইলামবাজারের জঙ্গল, আমরা যদি আজ থেকে 30 বছর আগে কত ফলসার, কত রকমের ফল সেই জঙ্গলের মধ্যে পাওয়া যেত। আজকে যে গাছ লাগানো হচ্ছে, আমার আবেদন শুধুমাত্র সাধারণ মানুষকে নয়, প্রশাসনকেও আবেদন, দয়া করে যদি ভাবা হয় যে এখনও যদি আমাদের ওই জঙ্গলে কিছু ফলসার গাছ লাগানো হয়, কিছু বিভিন্ন রকম ফলের গাছ লাগানো হয়, দেশি খেজুরের যদি গাছ লাগানো হয়, ছেলেমেয়েরা অন্তত যেটা ভুলে যেতে, ফলসাটা কেমন, কুলটা কেমন, বইচি কুলটা কেমন, তাহলে হয়তো আরেকটা দিক, ছেলেমেয়েরা শুধু পরিবেশ শিখবে না, আরেকটা জিনিস খাদ্য তালিকায় তাদের একটা অন্য খাদ্য তালিকা এসে যুক্ত হবে, যেটা আমাদের জীবনযাত্রার মান, অর্থাৎ আমরা যে খাবারের মধ্যে এত
টিভির অ্যাড দেওয়া হচ্ছে এই খেলে এই ভালো হবে, সেটা মনে হয় জঙ্গলে যদি একদিন ছেলে মেয়েদের বেড়াতে নিয়ে যাওয়া হয়, জঙ্গলের যে ফসল, যে ফলটা পাওয়া যাবে, সেটা মনে হয় অনেক অনেক বেশি খাদ্যগুণ সম্পন্ন পাওয়া যাবে। একদিকে প্রকৃতিকে চেনা যাবে, অন্যদিকে খাদ্যের যে বৈচিত্র্য, ফলের যে বৈচিত্র্য, বিভিন্ন সময় প্রকৃতি তার নিয়ম করে বিভিন্ন ফল বিভিন্ন সময় হবে, সেই অনুযায়ী যদি আমরা একটা প্ল্যান্টেশন করি, একটা দিক আমাদের সুরাহা হবে। উল্টো দিকে আমরা যদি বৈচিত্র্য, আমরা যদি একটু ফ্লাওয়ার ক্যালেন্ডার করে এই জঙ্গলগুলো আমরা তৈরি করি, তাহলে আমাদের মৌমাছি আসবে। অর্থাৎ কোন সিজনে কোন ফুলটা ফোটে সেটা যদি একটু একটা ক্যালেন্ডারের মতো করে যদি আমরা জঙ্গলে লাগাতে পারি, তাহলে সারা বছর জঙ্গল নির্ভর আমরা যে আমাদের ঐতিহ্য একটা আছে, সেইটার দিকে মনে হয় অনেক বেশি ফলপ্রসূ হবে। সেখানে আমাদের মৌমাছি বাঁচবে, সেখানে আরেকটা আমাদের শিল্প গড়ে আসবে, বেকার ছেলেরা বেশ কিছু কাজ পাবে, তাহলে অনেক দিশা পাওয়া যাবে বলে আমি মনে করি। সেই দিক থেকে ভাবলে এই যে কনজিউমের কেয়ার, সেইখানটা মনে হয় অনেক মাটির কাছাকাছি ভাষাটা ব্যবহার করা হয়েছে। আমরা শুধু যদি আমাদের জীবনযাত্রার মানের সঙ্গে, জীবনযাত্রার সঙ্গে যদি একটু মিলিয়ে ফেলি, ছোট ছোট কথা যদি জুড়ে দিই, তাহলে অনেক কাজ দেবে, তাহলে মনে হয় অনেকটা আমাদের। এই যে বারবার একটা কথা বলছি, আমরা একটা শব্দের উপরে জোর দিচ্ছি, কেয়ার, যে যত্ন নিতে হবে, এটা তো জলের ক্ষেত্রে খুব প্রযোজ্য। আপনি কি বলবেন যে নদীর জলকে কিভাবে কাজে লাগানো যায়, বা যথেচ্ছভাবে যে মাটির নিচ থেকে জল তুলে নেওয়া হচ্ছে, তার ফলে অনেক জায়গাতে জলের লেয়ার কমে যাচ্ছে এবং নানান রকম অসুবিধা হচ্ছে, আগামী দিনে মানে জলের জন্য হাহাকার হবে। এটা আপনি কিভাবে দেখছেন বা কিভাবে ব্যাখ্যা করবেন? আমরা এটা দেখতে পাচ্ছি, যদি আমরা নদীকে দেখি, আমাদের আশেপাশের নদী, আমাদের পার্শ্ববর্তী দেশগুলোতে যে নদীগুলোকে দেখি, সবকটা নদী আস্তে আস্তে শুকিয়ে যাচ্ছে। তার একটাই কারণ বিজ্ঞানীরা মনে করেন বা তারা নির্ধারণ করেছেন, তা হলো যে তার আশপাশের অঞ্চল থেকে যে ভৌম জলকে উত্তোলন করছি আমরা আমাদের ব্যবহারের জন্য, চাষের জন্য, সেই মাত্রার মধ্যে কোনো কিন্তু একটা সংযত ভাব নেই, যে যা পারছেন জল তুলে নিচ্ছেন। একটার পর একটা নদী কিন্তু শুকিয়ে যাচ্ছে। কিন্তু একটা নদী কিন্তু একটা সভ্যতার মেরুদণ্ড আমরা বিশ্বাস করি। এবং রবীন্দ্রনাথ ঠাকুর 1907 সালে এক বক্তৃতায় তিনি বলে গেছেন যে নদীর জলকে বয়ে যেতে দাও, শুধুমাত্র রোজের ব্যবহারে আর চাষে খরচ করে ফেলো না। খালি চোখে মনে হবে যে এর কোনো তাৎপর্য নেই, কিন্তু এর একটা গভীর তাৎপর্য আছে, তা হলো পরিবেশের ভারসাম্য। আজকে 2012 সালে একটা শব্দ উঠে এসেছে আমাদের পরিবেশ বিজ্ঞানীদের মধ্যে, সেটা হলো যে ফ্লো, এনভায়রনমেন্টাল ফ্লো। সেটা 1907 সালে রবীন্দ্রনাথ ঠাকুর বলছেন তার বক্তৃতাতে। তাহলে আমাদের ঘরের মানুষ, আমাদের উঠোনের মানুষ, তিনি যখন বলছেন, আজকে আমাদের কিন্তু অনুধাবন করার সময় এসছে যে আমরা নদীকে ফিরিয়ে দিই, কারণ এই নদী কিন্তু আঞ্চলিক পরিবেশ ভারসাম্যের মেরুদণ্ড। এবারে আসি আপনার কাছে শ্রীকান্তদা, যে একটু আগে যে কথাটা আপনি বললেন যে ভালো খাবার আমরা খেতে চাই, খাদ্য গুণ সম্পন্ন, তার সঙ্গে কিন্তু কৃষি জগৎ ওতপ্রোতভাবে জড়িয়ে আছে। এবং কৃষি জগতেও কিন্তু এখন নানান ধরনের পরিবর্তন এসেছে, যে রাসায়নিকের থেকে আমরা জৈবের দিকে এগোচ্ছি। এই বিষয়টা আপনি কিভাবে বলবেন? এটা যদি আমরা সভ্যতার প্রথম দিক থেকে দেখি, আমাদের কিন্তু এই অবস্থা ছিল না। আমাদের চাহিদার সঙ্গে সঙ্গে আমাদের সঙ্গে প্রযুক্তি এবং বিভিন্ন চাষের আনুষঙ্গিক জিনিস চলে এসেছে। বারে বারে একটা বলা হয় যে জনসংখ্যা বাড়ছে, খাদ্যের যোগান থাকবে না। কিন্তু আমরা যদি পরীক্ষা নিরীক্ষা করে দেখি যে সত্যিকারের যে উৎপাদন আর বন্টন ব্যবস্থায় সেই সমস্যাটা, এটা সমস্যা অন্য জায়গায়। কিন্তু আমি আসল জায়গায় যেখানে আপনি প্রশ্ন তুলেছেন, যে আমাদের এই ব্যবস্থাটায়, অর্থাৎ এখনও প্রমাণিত যে কেমিক্যাল ফার্টিলাইজার বা কেমিক্যাল পেস্টিসাইড ছাড়াও চাষ সম্ভব, এবং সেখানে খাদ্যের গুণগত মান কিন্তু অনেক ভালো থাকবে, মাটির স্বাস্থ্য ভালো থাকে। একদিকে শুধু মাটির স্বাস্থ্য নয়, পরিবেশের স্বাস্থ্যটাও ভালো থাকবে, মানুষের স্বাস্থ্যটাও ভালো থাকবে। যদি তিনটে জিনিস আমরা যেটা চাই, যে আমরা মাটির স্বাস্থ্য ভালো রাখবো, পরিবেশের স্বাস্থ্য ভালো রাখবো, মানুষের স্বাস্থ্য ভালো রাখবো, তাহলে আমরা যে সমস্ত জিনিস ব্যবহার করি সেইটা যদি একটু কেয়ারলি ব্যবহার করি, অর্থাৎ আমরা একদমই বলছি না যে একদম
ইমিডিয়েটলি কেমিক্যাল ফার্টিলাইজার ছাড়াই করতে হবে, আমরা আস্তে আস্তে কমিয়ে ফেলি না, আমরা জৈব সারের ব্যবহার বাড়িয়ে ফেলি। আমরা হচ্ছে যে স্বচ্ছ ভারত তৈরি করার বিভিন্ন জায়গায় ঝাঁট দেওয়া হচ্ছে, পরিষ্কার করা হচ্ছে, সেটাকে যদি আমরা একটু রিসাইক্লিং করে জৈব সার উৎপাদন করার দিকে হাঁটি, পরিবেশ যেমন একদিকে বাঁচবে, উল্টো দিকে কিন্তু সেটা আরেকটা জিনিস তৈরি হবে যেটা আমাদের জীবনযাত্রার একদিকে পরিষ্কার হলো, এনভায়রনমেন্ট ভালো থাকলো, উল্টো দিকে আমাদের একটা চাষের জন্য সার তৈরি হলো যেটা কিন্তু আমাদের খরচটা কমিয়ে দিল। আরেকটা দিকে পেস্টিসাইড ব্যবহার করছি আমরা, বিভিন্ন বাজারে রং করা ফসল আজকাল আমরা কিনছি। দেখেছি যে মানে অনেক কম জলেও কিন্তু নানান ধরনের চাষ হচ্ছে। আলোচনার একদম শেষে আমি দুজনের কাছ থেকে খুব সংক্ষেপে মানে প্রায় 1-2 লাইনে একটা বার্তা দিতে বলবো। আপনি প্রথম। যে পরিকল্পনা করতে যাচ্ছেন তার সুদূর প্রসারী কী প্রভাব সেটা মাথায় রাখতে হবে। আর সব পরিকল্পনায় মুনাফা দিকে ঝোঁক থাকবে এটা ঠিক নয়, কারণ এনভায়রনমেন্টাল ইম্প্যাক্ট অ্যাসেসমেন্ট একটা বিষয়, যাতে কিন্তু নিজেদের আমরা বিচার করতে পারি কতটা ঠিক পথে এসেছি বা কতটা ভুল পথে আমরা এগোচ্ছি। এবার একটু আপনার কাছে। আমরা একই কথা, আমরা যখন কৃষির পরিকল্পনা করব তখন হচ্ছে আমাদের ভেবে নিতে হবে আমাদের রুক্ষ অঞ্চলের মাটির যে ময়েশ্চার বা জলীয় ভাব আছে সেইটাকে কাজে লাগিয়ে কতভাবে আরেকটা ফসল তৈরি করা যায় এবং সেখানে কত রকম রাসায়নিক বা কীটনাশক ঔষধ কম ব্যবহার করে বা না ব্যবহার করে আমি ফসল উৎপাদন করতে পারি। সেখানে তাহলে আমাদের চাষির খরচ কমবে, জমির স্বাস্থ্য ভালো থাকবে আর পরিবেশটাও ভালো থাকবে, উৎপাদন বাড়বে, যে উৎপাদনটা আমাদের কনজিউম করার ক্ষেত্রে শরীরটাও ভালো থাকবে। সেই দিকে আমাদের পরিকল্পনাটা দীর্ঘ পরিকল্পনা আমাদের করতে হবে, যা আমাদের স্থায়ী পরিকল্পনাতে রূপান্তর ঘটবে। দুজনকেই অনেক অনেক ধন্যবাদ। দুজনেই চমৎকার আলোচনা উপহার দিয়েছেন আমাদের সব দর্শকদের জন্য। একদম শেষে একটা কথা, বা শেষে শুরু হয়তো এটা, যে সব কিছুতেই যদি আমরা লাভ ক্ষতি, লাভ লোকসান এসবের হিসেব না কষে একটু হিসেবের বাইরে গিয়ে যদি আমরা সচেতন হই, তাহলে বোধহয় আগামী দিনে পরিবেশ আমাদের আরও কাছের হবে, আরও নিজের হবে। এই নাও আর কিছু বাস, আরে এটা কি ভাই, এতটুকু রাসায়নিক সার? কৃষিকাজ ছাড়ছো কি? কৃষিকাজ নয়, বোকামি ছাড়ছি। মাটির পরীক্ষা করিয়েছি। এখন তো দাদা যতটা প্রয়োজন ততটাই সার জমিতে দেব। হ্যাঁ, কৃষক ভাই আজই নিজের জেলার কাছের জমি পরীক্ষার গবেষণাগারে মাটির পরীক্ষা অবশ্যই করান। আর মাটিতে পুষ্টিকর পদার্থ, আর্দ্রতা এবং গাছপালার বিকাশ অনুযায়ী প্রয়োজন মতো পুষ্টিকর পদার্থ দিন। আর হ্যাঁ, মাটিতে গন্ধক, দস্তা, বোরনের মতো সূক্ষ্ম পুষ্টিকর পদার্থ সম্পর্কে জানতে ভুলবেন না। সার আর জৈবিক সারের সঠিক ব্যবহারে জমির উর্বরতা বজায় থাকে, উৎপাদনশীলতা বাড়ায়, খরচ কমায় আর মূল্যবান বিদেশি মুদ্রা বাঁচাতে সাহায্য করে। আর হ্যাঁ, ধীরে ধীরে নাইট্রোজেন সরবরাহকারী সার যেমন নিমযুক্ত ইউরিয়াকে অগ্রাধিকার দিন আর ইউরিয়া পাতার উপর ছড়িয়ে দিন। আরে বাহ, তুই তো সত্যিই বুদ্ধিমান হয়ে গেছিস রে। বিশদে জানতে যোগাযোগ করুন জেলা কৃষি আধিকারিক বা কিষাণ কল সেন্টার। প্রাণী সম্পদ বিকাশও কৃষিভিত্তিক অর্থনীতির একটা স্তম্ভ। পশুপালন করে বহু মানুষই আজ অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হয়েছেন। বিশেষ করে বেকার যুবক যুবতীরা মুরগি পালন করে স্বনির্ভর হচ্ছেন, যেমন হয়েছেন বর্ধমান জেলার কাটোয়া মহকুমার কালিকাপুর গ্রামের শঙ্কর সিংহ। এটা আমি যখন একটা বেকার ছেলে, এবার আমি এমন কিছু পুঁজিও আমার নেই, তা তখন একটা শেষমেশ সিদ্ধান্ত নিলাম কি একটা পোলট্রি ফার্ম করবো। অনেক দিনকার শখ, কিছু পয়সা জোগাড় করে আমি নিজের অ্যাসেট করে আমি একটা পোলট্রি ফার্ম তৈরি করার প্রস্তুতি নিই। তা তৈরি করেছি আজকে আমি 2014 সালে ডিসেম্বর মাস থেকে আমি কাজ স্টার্ট করি, স্ট্রাকচারটা স্টার্ট করি এবং ফেব্রুয়ারি 2014 28 ফেব্রুয়ারি থেকে আমি
ফার্মের বাচ্চা আমি এখানে ঢোকানো শুরু করি এবং তখন থেকে আমার একটা চালান তৈরি করতে সময় লাগে মোটামুটি মিনিমাম 38 থেকে 45 দিন। 2014 সাল থেকে মুরগি পালন করে নিজেকে স্বাবলম্বী করার পাশাপাশি সংসারের অর্থনৈতিক অবস্থার হাল ফিরিয়েছেন তিনি। পোলট্রি ফার্মে একদিনের বাচ্চাকে আনা হয়, আনার সঙ্গে সঙ্গেই চিকিৎসককে দিয়ে ওই মুরগির বাচ্চাগুলির টিকাকরণ করানো হয়। এইবার বাচ্চাটাকে প্রথম তো আমাদের বাচ্চা নিয়েছি, আজকে বাচ্চা তৈরি হলো, সেই বাচ্চা আমার কালকে ফার্মে ঢুকলো, ঢোকার পর সেই বাচ্চাটাকে ভ্যাকসিন করে আমি ছোট্ট একটা বুডার করতে হয়, সেই বুডারের মধ্যে বাচ্চাটাকে রেখে তাকে ভ্যাকসিন করে তাকে জল টল খাইয়ে তারপরে 3-4 দিন পর তার থেকে আমাদের বুডার থেকে ছেড়ে দেয়, তখন ঘরটা আস্তে আস্তে বাড়ানো হয় এবং ওই মেঝেতে যেগুলো দেখলেন ওগুলো আমাদের আগড়া, ধানের আগড়া বিছাতে হয়। প্রতিদিন 3 থেকে 4 বার বাচ্চা মুরগিগুলোকে খাবার ও জল দেওয়ার ফলে 38 থেকে 45 দিনের মধ্যেই বেশ বড় হয়ে 2.5 কিলোর বেশি ওজন হয়ে যায় তাদের। তারপরে আপনার ওই ছোট ছোট জায়গায় করে জল দেওয়া হয়, মানে এটা নোংরা জল নয়, এটা আপনার কলের জল। মুরগি পালনে সবসময় সতর্ক থাকা প্রয়োজন। মুরগির কোনো রকম রোগ হয়েছে কিনা দেখার জন্য নিয়মিত পশু চিকিৎসককে দিয়ে মুরগির পরীক্ষা এবং প্রয়োজনে ওষুধ ও টিকাকরণ করতে হয়। এবার রোগের আক্রমণ হলে আমাদের ডাক্তারবাবু আছেন, উনি প্রতিদিন আমাদের এখানে ভিজিট করেন এবং আমাদের পাখিগুলোকে দেখেন, উনি দেখে যেটা বোঝেন সেই অনুযায়ী প্রেসক্রাইব করেন এবং সেই প্রেসক্রিপশন অনুযায়ী আমরা ওষুধ নিয়ে আসি এবং সেভাবে ভ্যাকসিন হোক, ওষুধ হোক, প্রত্যেকটা জলে যেমন জল শোধন করতে হয়, খাবার কোনো সময় দিলে লিটারে স্প্রে করতে হয়, উপরে স্প্রে করতে হয়, বিভিন্ন রকম আমাদের ওষুধ মেডিসিন প্রয়োগ করতে হয়। ওষুধ দেওয়া হয়, আপনার ডাক্তারবাবুরা যে ওষুধগুলো দেয় সেইগুলো আমাকে বলে যায়, সেইগুলো আমি দিই মিশিয়ে, তারপরে আপনার জলটা দিই। মুরগিরা মাঝে মাঝে প্রতিবন্ধী হয়ে যায়, তাদের অন্য জায়গায় রাখার ব্যবস্থা করতে হয়। কেউ হাঁটতে পারে না, কেউ চোখে কানা বা অনেক সময় পেটে জল থাকার জন্য সে পাখিগুলো বডি ওয়েট আসে না, যার জন্য সেটাকে আলাদা করে একটা ঘর করে রেখে সেগুলো যাতে একটু ভালো করে রাখা যায় বা অন্যান্য ওদের মধ্যে রাখলে বা সেগুলো মারা যেতে পারে, যার জন্য ওদেরকে আমরা আলাদা করে রেখে দিই। এত সবের ভিতর এই মুরগি পালনে যথেষ্ট লাভ থাকায় অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হয়েছেন তিনি ও তার মতো আরও বহুজন। 40-42 দিনের মধ্যে একটা চালান উঠতে সময় লাগে। এবার এই সময়ের মধ্যে আমি যদি 5 লাখ টাকা যদি আমার ক্যাপাসিটি থাকে, 5 লাখ টাকা যদি আমি ইনভেস্ট করি, মোটামুটি এখান থেকে আমি মিনিমাম করে খরচ খরচা বাদ দিয়ে আমি এখান থেকে 50,000 টাকা আমার কামাই আছে। হ্যাঁ কি করি? হ্যাঁ হ্যাঁ ঠিক এরকমই হবে। 1 মিনিট, এই শোনো আসছি আমি। হ্যাঁ হ্যাঁ ঠিক ঠিক, হ্যাঁ হ্যাঁ ঠিক আছে একদম, হ্যাঁ হ্যাঁ ঠিক আছে। আচ্ছা আচ্ছা। কার সঙ্গে কথা বলছিলে এত হেসে হেসে? আরে বাবা, কিষান কল সেন্টার, বিশেষজ্ঞের সাথে চাষের ব্যাপারেই কথা বলছিলাম। সকালেও দুপুরেও? আরে বাবা, কিষান কল সেন্টার তো সকাল 6টা থেকে রাত 10টা অবধি খোলা। রোববারেও? হ্যাঁ গো, বছরে 365 দিন। এত ফোনের বিল কে দেবে? আরে বাবা, কিষান কল সেন্টারের পরিষেবা সম্পূর্ণ বিনামূল্যে। কিন্তু তুমি এগুলো জিজ্ঞেস করছো কেন? আমি তো অন্য কিছু ভাবছিলাম। ও কৃষক ভাইরা কৃষিকাজ সংক্রান্ত সমস্যার নিজের ভাষায় তাড়াতাড়ি সমাধানের জন্য ভারতের যে কোনো ফোন থেকে রাষ্ট্রীয় হেল্পলাইন নম্বর 1800-180-15551-এ যোগাযোগ করুন। কৃষকের বন্ধু, কৃষকের কল সেন্টার। রাসায়নিক কৃষি বিষ ব্যবহার ছাড়াই পেঁয়াজ বা রসুন চাষ করা যায়। এই ফসল চাষে সম্পূরিত ফসল শত্রু নিয়ন্ত্রণ প্রযুক্তি হল নিম্নরূপ। একর প্রতি 2 কেজি ট্রাইকোডার্মা ভিরিডি 100 কেজি পচা গোবর সারের সাথে মিশিয়ে চারাতলা ও চারা রোপণ করার জমিতে প্রয়োগ করতে হবে। চিরুনি পোকার প্রবেশ নিষিদ্ধ করতে পেঁয়াজ চারা রোপণের 1 মাস আগে জমির চারদিকে 2 সারি ভুট্টার চাষ করতে হবে।
চিরুনি পোকা আক্রমণের মুখ্য সময় বাদ দিয়ে পেঁয়াজের চাষ করতে হবে। নাবি ফসলের ক্ষেত্রে চারার শেকড় কার্বোসালফান 25 ইসি 2 মিলিলিটার প্রতি লিটার জলের দ্রবণে 2 ঘন্টা ডুবিয়ে রাখতে হবে। খরিফ পেঁয়াজ বাড়তি জল নিকাশি ব্যবস্থা ভালো রাখতে ঢালু উঁচু ফালি জমিতে বা নালাযুক্ত পাটিতে চাষ করে ফসলে রোগের প্রাদুর্ভাব কমানো যায়। সুগন্ধের মাতোয়ারায়, সুস্বাদের বাহারে, উন্নতির সুরেতে, ফুটে ওঠা হাসিতে, সবুজে ভরা গাছপালায়, বড় বড় ব্যবসায়, সুমধুর সুকণ্ঠে, হাসি খুশির আগমনে। এনেছেন বাগান পরিচর্যা মিশন। আমরা চাই আপনার সুখ সমৃদ্ধি। রাসায়নিক কৃষি বিষ ব্যবহার না করেও কুমড়ো জাতীয় ফসল চাষ করা যায়। সম্পূরিত ফসল শত্রু নিয়ন্ত্রণ প্রযুক্তি হল নিম্নরূপ। চারা মাটি থেকে বের হওয়ার পর এবং গাছে ফুল আসার পর একর প্রতি 100 কেজি হারে 2 বার নিমখোল প্রয়োগ করতে হবে। ফসল বপনের 1 সপ্তাহ আগে জমির চারিদিকে প্রান্তিক ফসল হিসাবে ভুট্টার চাষ করতে হবে। পাতায় নলি পোকা নিয়ন্ত্রণের জন্য চারা মাটি থেকে নির্গমনের 1 সপ্তাহের মধ্যে নলি পোকা আক্রান্ত বীজপত্র ভেঙে ফেলতে হবে এবং তারপর 1.0% নিম সাবান সহ নিম বীজ নির্যাস 4.0% স্প্রে করতে হবে। নিমতলা গ্রামের ফকির বাবার ছিল খুব প্রতাপ, বলতো সবাই ভাগ্য বদলাতে ওনার মুখ্য হাত। বাবা চাষ করার এমন পথ দিত যাতে ফসলের ঢের লেগে যেত। কিন্তু একদিন ফকির বাবার খুলে গেল রহস্য। কিষান কল সেন্টার থেকে উনি জানতেন উন্নত চাষের তথ্য। চাষের সম্বন্ধে যে কোনো সমস্যা হোক, কিষান কল সেন্টার থেকে বিশেষজ্ঞদের বিনামূল্যে পরামর্শ পান। তৎক্ষণাৎ সেই মুহূর্তে নিজের ভাষাতেই কথা বলে চাষবাসের সম্বন্ধে যে কোনো পরামর্শ বা প্রশ্নের জন্য বিনামূল্যে নম্বরে ফোন করুন 1800-180-1551। জমিতে ইউরিয়ার ব্যবহার। আপনি কি জানেন যে জমিতে আপনি ইউরিয়া ব্যবহার করছেন তার 2/3 জমির কোনো প্রয়োজনে আসে না, হয় বাষ্পীভূত হয়ে যায়, না হয় ধুয়ে নদীতে মিশে যায়। ইউরিয়ার এই অপচয় রোধ করতে ফসলের যে সময় প্রয়োজন সেই সময়ে ইউরিয়া ছড়িয়ে দিন। মনে রাখবেন, নিমের নির্যাস মিশিয়ে বড়ি আকারে গাছের গোড়ায় দিলে সবচেয়ে ভালো ফল পাওয়া যায়। ইউরিয়া গাছে নাইট্রোজেন যোগায়। ফসফরাস, পটাশিয়াম বা অন্য কোনো ধরনের অনুখাদ্য প্রয়োগ করে নাইট্রোজেনের যোগান দেওয়া যায় না। সবচেয়ে ভালো ফল পাওয়া যায় যদি ইউরিয়া অন্য কোনো পোষকের সঙ্গে ব্যবহার করা হয়। ইউরিয়া সারের অত্যধিক ব্যবহার যদিও গাছের বৃদ্ধি ঘটায়, কিন্তু ফলন কমিয়ে দেয়। ইউরিয়া সারের অত্যধিক ব্যবহার মাটির প্রয়োজনীয় ভালো ব্যাকটেরিয়া এবং অণুজীবকে ধ্বংস করে, ফলে পরিবেশের ব্যাপক ক্ষতি লক্ষ্য করা যায়। কেমন লাগছে আমাদের অনুষ্ঠান? আমাদের চিঠি লিখে জানান। চিঠি লেখার ঠিকানা কৃষি দর্শন, অধিকর্তা দূরদর্শন কেন্দ্র, শান্তিনিকেতন, শান্তিনিকেতন, সূচক 731235।